প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জালের মধ্যে একটি সাদা কাপড় পরিহিত মহিলা। বন্ধুরা, আজকের এই ভূতের গল্পটি পাঠিয়েছে বাংলাদেশের ফেনী জেলা থেকে ওমর ফারুক নিফাজ। তো চলুন ভূতের গল্পটি শুরু করি। তখন আমি বছর শেষের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আমি বাসার বাহিরে তেমন একটা যেতাম না, পড়াশোনায় খুব ব্যস্ত ছিলাম। সময় মতো পরীক্ষাও শেষ হয়ে গেল এবং আমি পড়াশোনার চাপ থেকে মুক্তি পেলাম। কিছুদিন পর বাড়ির সামনে আমার নানা নানিকে দেখে খুব খুশি হলাম। তারা আমাদের বাড়ি বেড়াতে এসেছেন। ওই দিন সন্ধ্যার সময় আমাদের বারান্দায় আমি ও নানা বসে চা পান করছিলাম এবং আমার মা ও নানি বিস্কুট খাচ্ছিলেন। এদিকে বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল, আর ঠিক ওই সময়ই খুব জোরের সাথে বৃষ্টি শুরু হলো। আমি নানাকে বললাম, নানা, তোমার জীবনের একটা সত্যিকার ভূতের গল্প বলো না। অনেক দিন তোমার কাছ থেকে কোনো ভূতের গল্প শুনিনি। হা 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 হা, নানা ভাই, তুমি অনেক ছোট। এসব কাহিনী শুনলে তুমি ভয় পাবে। আমি কোনো ভয় পাবো না, তুমি আমাকে এখনই ভূতের গল্প শোনাও। অনেক জোরাজুরি করার পর তিনি তার সত্যিকার ভূতের গল্প শুরু করলেন। সালটি ছিল তখন 1996-এর মতো। আমাদের পারিবারিক অবস্থা অতটাও ভালো ছিল না। আমার বয়স তখন 22 থেকে 23 বছরের মতো। আমার বাবার ছোট্ট একটি মুদি দোকান ছিল। দোকানে আয় রোজগার তেমন ভালো হতো না, প্রতিদিন 200 থেকে 300 টাকার মতো। এই নিয়ে বাবা সবসময় মন খারাপ করে থাকতেন, আর তাতে ওই সময় আমি কোনো প্রকার কাজকর্ম করতাম না, সারাদিন ঘুরে বেড়াতাম। তো ওই দিন দোকানে বেচাকেনা খুব কম হওয়ায় বাবা খুব দ্রুত দোকান বন্ধ করে বাসায় চলে আসেন এবং বাসায় আমাকে দেখে আমার কাজকর্ম না করা নিয়ে আমাকে খুব বকাবকি করলেন। আমি তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের এলাকার একটি পুকুর সংলগ্ন বাঁশের তৈরি মাচার উপর বসে থাকলাম। কিছু সময় পর আমার সামনে একটি লোক এসে বলল, আরে ভাই, আপনি এখানে একা বসে কি করছেন? হঠাৎ এই কথা ও লোকটিকে দেখে বেশ অবাক হলাম। লোকটির অর্ধেক মুখ একটি কালো চাদরে ঢাকা। প্রথমে তার প্রশ্নের জবাব দিতে ইচ্ছা করছিল না, পরে বললাম, কিছু না ভাই, বাবা বেশ বকাবকি করেছে, তাই ঘর থেকে বেরিয়ে এসেছি। কেন, কি হয়েছে? আমার বাবার একটি মুদি দোকান আছে, কিন্তু সে দোকানে বেচাকিনা একেবারেই নেই বললেই চলে। একে তো বাবার অনেক বয়স হয়েছে, আর আমিও বেশ বড় হয়েছি। এখনো তেমন কোনো চাকরিও জোগাড় করতে পারিনি। তাই এই সব ব্যাপার নিয়ে বাবার সাথে কিছুটা বাকবিতণ্ডা হলো। লোকটি কিছু সময় আমার দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি আমার সাথে কাজ করবে। কি কাজ? আমি একজন জেলে, ঢাকার পাশের একটি নদীতে মাছ ধরে থাকি। বর্তমানে আমার একটি সহকারী প্রয়োজন, কারণ আমি বেশিরভাগ সময় রাতের বেলা মাছ ধরি, আর এদিকে রাতের বেলা বেশিরভাগ জেলেরা মাছ ধরে না। তাই আমার একজন সহকারী খুব প্রয়োজন। আমি আপনাকে মাসে 3000 টাকা দেব। তখন আমি একটু ভাবনা চিন্তা করে দেখলাম, আসলে লোকটি কোনো খারাপ কথা বলছে না। সেই সময় 3000 টাকা খুব কম ছিল না। আচ্ছা ভাই, আমি এবার তাহলে আমার বাসায় যেয়ে আমার বাবাকে এই ব্যাপারটি জানাই। আগামীকাল ঠিক সকাল 10টার দিকে এখানে আপনার জন্য অপেক্ষা করব।
এবার সোজা নিজ বাসার দিকে রওনা দিলাম। বাবাকে সমস্ত কথা জানালাম। বাবাও এক কথায় রাজি হয়ে গেলেন। পরের দিন সকালে ওই আগের জায়গায় যেয়ে অপেক্ষা শুরু করলাম। কিছু সময় পর লোকটি আগের দিনের মতো হঠাৎ আবির্ভাব হলো। আমি রাজি এবং আমার বাবাও রাজি। এখন আপনি বলেন কোথায় এই কাজটি করতে হবে? ঢাকার খুব কাছাকাছি একটি জায়গা, নাম বললে হয়তো চিনবেন না। আমি মনে মনে বেশ অবাক হলাম। সেই ঢাকা থেকে এই ফেনীতে এসেছেন মানুষ খুঁজতে? তবে ৩,০০০ টাকার কথা ভেবে আর কোনো সংশয় প্রকাশ না করে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কবে থেকে কাজ শুরু করব? কাল সকাল ৭টায় তুমি কিছু তোমার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে চলে এসো এখানে। পরদিন সকালে আমরা একটি বাসে করে রওনা দিলাম ওই স্থানের উদ্দেশ্যে। নদীর খুব কাছে একরুম বাসা ভাড়া করা হলো ৫০০ টাকায়। ওই দিন রাত ৮টার দিকে আমরা দুইজন চলে গেলাম নদীতে মাছ ধরতে এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই আবার ভাড়ার বাসায় ফিরে আসলাম। এর ঠিক ২ দিন পর রাত ১০টার সময় নদীতে আমরা দুইজন মাছ ধরছিলাম। এমন সময় রাতের আকাশ ঘন মেঘে ঢেকে গেল। চারিদিক একেবারে কালো হয়ে আসলো। আমার মনে মনে বেশ ভয় করছিল। তবে আমার সঙ্গী আকবর ভাইয়ের চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। আকবর ভাই মাছ ধরায় খুবই দক্ষ। তিনি যেন কিসের একটা মিশ্রণ পানিতে ফেলে দেন এবং কিছু পরে জাল ফেলে মাছ ধরেন। আর অবাক করার ব্যাপার হলো, তিনি প্রতিবার জাল ফেলেই বেশ ভালো পরিমাণে মাছ পেতেন। ওই রাতেও বেশ কয়েকবার জাল ফেলে বেশ কিছু মাছ সংগ্রহ করা হয়েছিল। এবার জালে হঠাৎ ভীষণ টান অনুভব করলেন আকবর ভাই। তিনি খুব কষ্টে জাল টানা শুরু করলেন। তার অবস্থা দেখে আমিও হাত লাগালাম জালের দড়িতে। অনেক কষ্টে জালটিকে নদীর পানি থেকে টেনে নৌকার উপর তোলা হলো। কিন্তু এ কি, জালের মধ্যে একটি সাদা কাপড় পরিহিত মহিলা, সম্ভবত তিনি মৃত। আমাদের আশপাশে কোনো নৌকা ছিল না। আমি ও আকবর ভাই দুইজনই খুব ভয় পেলাম। হঠাৎ মহিলাটির চোখ খুলে গেল, একেবারে লাল চোখ। এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আমাকে সাহায্য কর, আমি খুব বিপদে পড়েছি। এই কথা বলেই সে জালের ভিতর নড়াচড়া শুরু করলো এবং তার এমনই শক্তি যে ওই নড়াচড়ায় আমাদের নৌকা একেবারে উল্টে গেল এবং আমরাও নদীর পানিতে পড়লাম। আমি অল্প সাঁতার জানতাম। আকবর ভাই অনেক কষ্টে আমাকে নদীর পাড়ে নিয়ে আসে। নদীর পাড়ে এসে আকবর ভাইয়ের পা দেখে আমি চমকে উঠলাম। বিশেষ এক জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। আমি বললাম, কি হয়েছে ভাই, পায়ে কি হলো আপনার? আরে, তোমাকে নিয়ে আসার সময় হঠাৎ সেই মহিলা আমার পা চেপে ধরে এবং সেখানে একটা কামড় বসায়। পায়ের রক্ত মুছতেই বোঝা গেল ওই মহিলারূপী আত্মা বা পিশাচটি বেশ কিছুটা পায়ের গোশত কামড়ে নিয়েছে। এরপর আকবর ভাইকে নিয়ে আমি হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার জানায় তার পা ওইখান থেকে কেটে ফেলতে হবে, নতুবা ওই ক্ষতস্থানে ক্যান্সার হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যাবে। এরপর থেকে বাকি জীবন আকবর ভাই এক পা নিয়ে বেঁচে ছিলেন। আচ্ছা, পরে ওই আত্মা বা পিশাচ সম্পর্কে আর কোনো কিছু জানার চেষ্টা করেননি? হ্যাঁ, করেছিলাম। অনেক জেলে রাতের বেলা ওই পিশাচকে দেখেছিল। তাই ওই এলাকার বেশিরভাগ জেলে রাতের বেলা মাছ ধরতে ওই নদীতে যেত না। তবে ওই মহিলা পিশাচের রহস্য
এখনো রহস্যই আছে। আমি সেই আকবর ভাইয়ের কাছে এখনো খুবই কৃতজ্ঞ, কারণ সে ওই দিন আমাকে নদী থেকে পাড়ে না আনলে হয়তো আমি আজকে বেঁচেই থাকতাম না।